সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান, ইরাবতী ডলফিন বা শুশুকের বাসস্থান এবং বাংলাদেশের গর্ব, যেটা কিনা আগামী 100 বছরের মাঝে সম্ভবত ডুবে যাবে। আমরা সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে যেভাবে করে তুমুল উদ্যমে সারা পৃথিবীকে ডুবিয়ে ফেলা একটা উপক্রম নিয়েছি, তার প্রথম শিকার হতে পারে সুন্দরবন। কেননা সারা পৃথিবীতে যে হারে সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে, তার চেয়ে 4 গুণ দ্রুততায় সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে সুন্দরবনে। অর্থাৎ হয়তো 2100 সালের মধ্যে সুন্দরবন পুরোপুরি প্লাবিত হয়ে যাবে। অতএব আমরা যদি একটু সৌভাগ্যবান হয়ে যাই, তাহলে হয়তো আমাদের জীবদ্দশা সুন্দরবনকে পুরোপুরি প্লাবিত হয়ে যেতে দেখতে হবে না। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এত বড় আফসোস নিয়ে যে আমরা মারা যাব, যে সুন্দরবনকে আমরা দেশের গর্ব চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখিনি, এটা বাংলাদেশ সরকার সহ্য হচ্ছে না। এই জন্য বাংলাদেশ সরকার খুবই চমৎকার এবং সময় উপযোগী এবং যুগোপযোগী প্রজেক্ট হাতে নিয়েছে, যাতে কিনা আমাদের চোখের সামনে সুন্দরবনকে আমরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে দেখি। সুন্দরবন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার হবে কয়লা। হ্যাঁ, তাহলে তো ভালোই, আমরা তো ডিজিটাল বাংলাদেশ বানাচ্ছি। তো যদি ইলেকট্রিসিটি না থাকে, আমরা ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবো? ডিজিটাল যন্ত্রপাতি চালাতে তো ইলেকট্রিসিটি লাগে। আর কি কয়লা বলে তোমরা এরকম করতেছো? ইউ রেসিস্ট, কয়লা কালো বলে এরকম করতেছো? কালো বড় ভালো, কালো ঘরের আলোক, আনো আরো কালো আনো, সমস্যা কি? দেশ বিদেশ থেকে কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে পশুর নদী। সমুদ্রপথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সম্প্রতি তেলের ট্যাঙ্কার ডুবেছে শ্যালা নদীতে, আর এর ভয়াবহতাও টের পেয়েছে গোটা বিশ্ব। ফলে রামপালে কয়লা পরিবহনের সময় এমন দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পশুর নদী দিয়ে আরো বাড়তি জাহাজ চলাচল করবে, এবং সেটা কয়লার জাহাজ, এবং কয়লার জাহাজ যখন ডুববে, কয়লার গুঁড়ো যখন পানিতে ভেসে যাবে এবং তার যে হেভি টক্সিক মেটাল সেটা যখন পানিতে ছড়িয়ে যাবে, সেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না। তেল যেরকম তেলের আস্তরণ দেখছেন, খালি চোখেও দেখতে পারবেন। তখন মানুষকে কি বলে আহ্বান জানাবে সরকার? রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা থেকে প্রতি বছর প্রায় 9.5 লাখ টন ছাই উৎপন্ন হবে। এর সাথে থাকবে কেন্দ্রের দূষিত বায়ু ও পানি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম সমস্যা আছে, কিন্তু সরকার যেহেতু এরকম একটা প্রকল্প হাতে নিছে, নিশ্চয়ই সরকারের কোনো একটা প্ল্যান আছে, নিশ্চয়ই আমাদের মন্ত্রী শান্তি, তাদের মাথায় তো অনেক বুদ্ধি, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা আছে। দেখি তারা কি বলে। সকলেরই একটা লক্ষ্য যেন পরিবেশটা দূষিত না হয়। তা এখন টেকনোলজি এমন ইমপ্রুভ করেছে, উন্নত হয়েছে, তারা এমন মেশিন বানাবে না যে ঘোড়ার সালে যে ধরনের ইয়ে হয়, বায়ু দূষিত হয়, সেই ধরনের মেশিন এখন বানাবে না কেউ। না বানাবে না, ওরা বানাবে না এরকম মেশিন। ভালো চলে যে ছেলেটা মেশিন বানাবে, আমাকে চিনি, ও ভালো চলে। ওই এমন কোনো মেশিন বানাবে যেটা খারাপ কাজ করে, ভালো মানুষ ভালো কাজ করে। এর সঙ্গে একমত নন বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে শব্দ হবে সেটা তো হবেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জাহাজ চলাচল করবে সেটা তো হবেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পানি নির্গত হবে সেটা তো ঘটবে। সেটা আপনি যে টেকনোলজি ব্যবহার করেন, সেই দূষণগুলো নিয়ন্ত্রণ করা যাবে, এরকম কোনো টেকনোলজি নাই। আরে বজার ছেলে কি বলে? বজার ছেলে কি রকম ছাগলের মতো লম্বা চুল, তুই কিছু জানোস? পড়াশোনা কিছু করস? সারাদিন তো চুলের মধ্যে তেল লাগাস, হ্যাঁ? তুই কিছু জানোস? খারাপ ছেলে, এসব ছেলে পেলে কথা কান দিবেন না। নষ্ট হয়ে যাওয়া ছেলে, উচ্ছন্ন যাওয়া ছেলে পেলে কিছু জানে? একটা প্রশ্ন হচ্ছে যে ফ্লাই অ্যাশ নিয়ে যে প্রশ্নটা, 50,000 টন ফ্লাই অ্যাশ উৎপাদন, তার থেকে বটমে চলে যাবে 200,000 টন। তার মানে কিছুক্ষণের জন্য হলেও ওই অ্যাশ পন্ডে ওই অ্যাশ থাকবে। ওই কিছুক্ষণটা তো খুব বিপজ্জনক। যে কোনো সময় যদি বন্যা হয়, পানিতে গিয়ে মিশে গেলে এটা ভয়াবহ একটা এফেক্ট হবে। দিস গাই লুকস ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এম আকাশ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উনি বলে হয়েছে। কয়লা তুমি যেটা দিয়ে পুড়াও না কেন, ধরো বাতাস দিয়ে পুড়াও আর সোনা, সোনা দিয়ে ধাতু দিয়ে পুড়াও, যাই দিয়ে পুড়াও, একটা ছাই তো হবে। তাহলে এই ছাই কই যাবে? তাহলে দেখি তো সরকারের উত্তর কি। সরকারের পক্ষের এক লোক আছে, দেখি সে কি বলে। ওনারা তো একাডেমিশিয়ান, ক্লাসে বসে যেটা পড়ান, প্র্যাকটিশনার হিসেবে মনে মতো এগুলিও হচ্ছে। আর যেমন থাকে না যে মূলনীতি, এখন দলীয় মূলনীতি থেকে কমিউনিস্ট পার্টির আমলে কয়টা নীতি প্র্যাকটিক্যালি কজন করে। দিস গাই ইজ গুড। কি সুন্দর করে তাকে একটা টেকনিক্যাল প্রশ্ন করা হলো, ছাই কোথায় যাবে সেটা নিয়ে। সে সুন্দর করে সেটা পাশ কাটে, অর্ধেক টাইম তেল দিয়ে কাটা দিল, বাকি অর্ধেক টাইম সেটাকে দলীয় রাজনীতির ভিতরে ঢুকে দিল। প্রশ্ন উত্তর কিন্তু দিল না, মাঝখান দিয়ে পার হয়ে গেল। দিস গাই ইজ গুড। এটা কিন্তু চুক্তিতে সাইন করে ফেলছে। অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে রামপালের যে জায়গাটা ওরা অ্যাকুইজিশন করছে, জনগণকে ওখান থেকে খেদায় দিয়ে ওখানে একটা জায়গা নিয়েছে, এবং ওখানে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় একটা বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং সেই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্রিটিক্যাল এরিয়া থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। এখন এই যে যৌথ প্রযোজনার কথা বলছি আমরা, এই যৌথ প্রযোজনা কিন্তু বাংলাদেশ ভারতের যে যৌথ প্রযোজনা সিনেমা, সেই যৌথ প্রযোজনা সিনেমার মতো 50% না। এই যৌথ প্রযোজনা 30% দেবে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্ট, হয়তো বাংলাদেশ 15%, ইন্ডিয়া 15% দেবে, বাকি 70% আসবে প্রাইভেট লোন থেকে। লোন
ঠিক আছে, অনুদান কিন্তু না, লোন। এবং এই লোনটা দিচ্ছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক, যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তার মানে আদতে টোটাল যে প্রকল্প, সেই প্রকল্পে 70+15 85% ইন্ডিয়ার বিনিয়োগ, বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিনিয়োগ, ইন্ডিয়ান গভর্নমেন্টের বিনিয়োগ। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন বাংলাদেশের মাটিতে এত বড় বিনিয়োগ করছে? এখন আমি জানি না এক্সিম ব্যাংকের মূলনীতিতে কি আছে, বাট এক্সিম ব্যাংক এইটাতে লোন দিতে পারবে না তাদের এক্সপোর্ট বেনিফিট না হলে, এটা আমি ঠিক ওইভাবে স্ট্রেটফরওয়ার্ড উত্তর দিব। বাট আমি মনে করি এগুলো থিওরিটিক্যালি অনেক কিছু আমরা বলতে পারি, বাট প্র্যাকটিশনার হিসেবে প্র্যাকটিক্যাল ফিল্ড ইজ ডিফারেন্ট। সিরিয়াসলি দ্যাটস ইউর রেসপন্স? মানে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে মনে করছে ইন্ডিয়ার রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক হঠাৎ করে বাংলাদেশের প্রতি এত মায়াময়, এত করুণা, এত তাদের দরদ উতলায় উঠলো যে তারা কোনো ধরনের লাভের কথা চিন্তা না করেই বাংলাদেশে এত বিরাট একটা বিনিয়োগ করছে। এরকম কিছুই না। সত্যিকারে যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা। ইউনিভার্সাল ক্রিসেন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড সংস্থা নয়াচরের 700 একর জমিতে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে চায়, যার ছাড়পত্র চেয়ে তারা আবেদন করেছিল পরিবেশ দফতরের কাছে। তবে পরিবেশ দপ্তরের মনোভাব আঁচ করতে পেরেই এই সংস্থা ইতিমধ্যে বিকল্প জমির সন্ধানেও নেমে পড়েছে। ইন্ডিয়ার পরিবেশ দূষণ নিয়ন্ত্রক পর্ষদ না কর্ষদ, তারা বলল যে নয়ারচরে বা এরকম কোনো সুন্দরবনের কাছের জায়গায় তারা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেবে না। কেন? কারণ তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হবে। তার মানে এখন ইন্ডিয়ার স্বার্থে এমন কোন একটা জায়গা প্রয়োজন যেখানে কিনা সমুদ্র আর নদীর খুব ভালো অ্যাক্সেস থাকবে, আর হচ্ছে যে সেখানে যেসব মানুষজন থাকবে তাদেরকে সহজে উৎখাত করা যাবে, আর সেখানে খুব সহজে কয়লা ট্রান্সপোর্ট করা যাবে, সহজে ম্যান পাওয়ার পাওয়া যাবে, আর সেখানে ইলেকট্রিসিটি খুব সহজে ইন্ডিয়াতেও আনা যাবে। এখন ইন্ডিয়ার ভিতরে যদি কোথাও করতে হয় তাহলে রাজ্য সরকারের অনুমতি লাগবে, সেখানে জনগণকে খেতে থেকে একটা ক্যাচাল হতে পারে, নানা পলিটিক্যাল হিসাব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই আশেপাশে কোনো না কোনো একটা দেশ আছে ছোটখাটো যেখানে সরকার আমাদের ক্ষমতায় নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখে, আর প্রয়োজনে হাতুড়ি ছাগল খুন্তা দিয়ে নিজের জনগণকে নিজেই জমি থেকে তুলে দেবে, আর আমাদেরকে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে দেবে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে দেবে। এমন দেশ কোথায় আছে? থিঙ্ক থিঙ্ক থিঙ্ক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, নিজের পায়ে কুড়াল মারে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমি জানি আমি খারাপ গাই না, আমি এক্সাজারেট করতেছি না, সত্যি ট্রাস্ট মি। আসলে জনগণকে ওখান থেকে খেতে দেওয়া হয়েছে, মানে প্রায় 400টা পরিবারকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে পুরোপুরি। আর ওদের ওখানে বসত বাড়ি ছিল, ঘের ছিল, ওদের ওখানে একটা জীবন ছিল, ওদেরকে জোরপূর্বক ওখান থেকে খেতে দেওয়া হয়েছে 1982 সালের আইন অনুযায়ী। এভাবে করে কোনো জায়গায় ভূমি অধিগ্রহণ করতে হলে প্রথমে একটা 3 দফা নোটিশ দিতে হয়। এরপরে যদি জনগণের কোনো ধরনের অবজেকশন থাকে তাহলে তারা জানাইতে পারে, জানানোর পরে প্রবলেম রিজলভ করে এরপরে ভূমি অধিগ্রহণ করা যায়। আর এইখানে সরকার নিজেরা গুন্ডা লেলায় দিয়ে মানুষকে ওখান থেকে খেলা দিয়েছে। আর মানুষ যখন কমপ্লেন করছে তাদের কমপ্লেন কেউ আমলে নেয় নাই। যে জমি থেকে মানুষকে খেলা দেওয়া হয়েছে সেই জমি থেকে বছরে 62,000 মেট্রিক টন চাল আসতো এবং অন্যান্য শস্য আসতো। ওইখানে চিংড়ির ঘের ছিল এবং যে ড্রেজিং করা হবে সেই ড্রেজিংয়ের কারণে পুরো এলাকার যে জলজ পরিবেশ আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই এলাকার যে বুমিং বিজনেস, যে চিংড়ির ব্যবসা, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা ভয়াবহ। যে সালফার গ্যাস, যে নাইট্রোজেন গ্যাস বেরোবে, সেই সালফার গ্যাস আর নাইট্রোজেন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে। আর সেই সালফার আর নাইট্রোজেন গ্যাসে যদি কেওড়া গাছ এফেক্টেড হয়, আর সেই কেওড়া গাছের পাতা খায় আমাদের হরিণ, আর সেই হরিণ যদি সেই কেওড়া গাছের পাতা খায়, হরিণ এফেক্টেড হবে। হরিণ এফেক্টেড হলে বাঘ এফেক্টেড হবে। মানে বেসিক্যালি পুরো সুন্দরবনের ইকোসিস্টেমই পুরোপুরি একটা মানে ডিজাইনের মধ্যে চলে যাবে। কারণ বাংলাদেশের লতে আছে 10 কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার প্ল্যান্ট বানানো যাবে না। আমরা তো 10+4 কিলোমিটার দূরে করছি, কাজে উই আর ক্লিয়ার বাই দ্য ল। অথচ ইন্ডিয়ার আইনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে 25 কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার প্ল্যান্ট করা যাবে না। কিন্তু বাংলাদেশে কোনো আইন নেই, এই আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহৃত হবে সেই কয়লা আনা হবে, বলা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা হবে, অস্ট্রেলিয়া থেকে আনা হবে, ইন্দোনেশিয়া থেকে আনা হবে, আর চিপা দিয়ে ছোট্ট করে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকেও আনা হইতে পারে। যে তাপবিদ্যুৎ কেন্দ্রের 75%-এর মতো ইন্ডিয়ার বিনিয়োগে বানানো, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের 50% ইন্ডিয়া ওন করে, সেখানে কয়লা কোথা থেকে খুব সহজে বলছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস হ্যান ত্যান বুঝুকি দিয়ে ওরা ঠিকই বলবে আমরা ইন্ডিয়া থেকে কয়লা আনবো। আর ইন্ডিয়া থেকে কয়লা আনতে গেলে তারা কীভাবে করে আনবে? ইন্ডিয়ার যে কোল ইন্ডিয়ার কয়লা, সেই সরকারি কয়লা আমাদের কাছে বেচবে। সেই সরকারি কয়লা ওরা কীভাবে আনবে? সমুদ্রপথে আনবে। সমুদ্রপথে যখন কয়লার ট্যাঙ্কার পশুর নদী দিয়ে ঢুকবে, কিছুদিন আগেই ওইখানে কয়লার ট্যাঙ্কার ডুবে তেলে পুরো ভেসে গেছে জায়গাটা, তখন গভর্নমেন্ট কিছু করতে পারে। গভর্নমেন্টের কাছে তখন একমাত্র পদক্ষেপ ছিল কি, জনগণকে তারা বলছে আপনার মাছের জাল দিয়ে তেল ধরেন, মাছের জাল দিয়ে তেল ধরে তুলে নিয়ে আসেন, আমরা কিছু করতে পারবো না। সেই গভর্নমেন্ট এখন বলতে যাচ্ছে যে বছরে 400টা 500টা ট্রিপ হবে, এই কয়লা নিয়ে যাবে পশু নদী দিয়ে,
এবং সেই রিস্ক নাকি তারা ম্যানেজ করতে পারবে। সেই রিস্ক ম্যানেজমেন্টের কোনো হিসাব কোনো রিপোর্টে তারা দেখায় নাই। অতএব যে পরিস্থিতিতে আগাচ্ছে সেটা বেসিক্যালি মানে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই এখান থেকে। তার চেয়ে বরং আমাদের গভর্নমেন্ট যদি হাইড্রো ইলেকট্রিসিটি ড্যাম বানাতে চায়, সাঙ্গু আর মাতা মুহূর্তে 2টা স্পট আমাদের পিডিবি অলরেডি তারা সেটাকে স্পেসিফাই করছে যে সাঙ্গু আর মাতা মুহূর্তে 2টা স্পটে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান করা যায়। তারা বাংলাদেশে উইন্ড ইলেকট্রিসিটির একটা বিরাট ফিল্ড আছে, বাংলাদেশের প্রত্যেকটা বাসায় বাসায় সোলার প্যানেল দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনবে, এরপর সেই কয়লাতে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সেই ইলেকট্রিসিটি বাংলা জনগণ কেনার অ্যাফোর্ড করতে পারবে না। সেই ইলেকট্রিসিটিতে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি খাত সেটা আবার লস করবে। গত বছর $1 বিলিয়ন লস করছে, এবছর আরো বেশি লস করবে। লস করে করে যে বিদেশি লোন থাকবে এক্সিম ব্যাংকের কাছে, ইন্ডিয়ার এক্সিম ব্যাংকের কাছে ইন্টারেস্ট দিতে হবে। লোনের ইন্টারেস্ট আসবে কোথা থেকে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। আমরা সব দিক দিয়ে ঘুরে ফিরে টাকাটা যায় জনগণের পকেট থেকে, সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের জনগণ। এই জন্য আমরা বলি সুন্দরবন বাঁচাও, দেশের জনগণকে বাঁচাও, আমাদের অস্তিত্ব বাঁচাও, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করো যেভাবে সম্ভব। সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও। ধন্যবাদ সবাইকে।